আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা সম্প্রতি দেখলাম যে হচ্ছে এই তো মানে গতকালকে আরকি, গতকালকে রাত্রেবেলা আমরা একটা খবর পেয়েছি যে হচ্ছে রাশিয়ার ড্রোন আ রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে। এর আগে হচ্ছে রাশিয়ার ড্রোন আ পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছিল, যার কারণে কিন্তু আর্টিকেল 4 এর যে আলোচনা সেটার ডাক দেওয়া হয়েছিল ন্যাটো থেকে। ওই আলোচনা চলাকালীন এই সময়ের মধ্যেই রাশিয়ার ড্রোন আবার হচ্ছে ন্যাটোর যে দেশ আছে, ন্যাটোর দেশের আকাশসীমা লঙ্ঘন করেছে। অর্থাৎ রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে। দ্বিতীয় আরেকটা নিউজ চলে আসলো। তো এখন সত্যি কথা বলতে বর্তমানে যেই অবস্থা রাজনৈতিক বা কূটনীতিক এক দেশের মধ্যে অর্থাৎ ন্যাটোর সাথে রাশিয়ার এই যে একটা সংঘাত হবে ভাব, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার আগে এই যে সময়টা, যে সময়টাতে হচ্ছে রাশিয়া এবং ন্যাটো ভিত্তিক যে দেশ, এই দেশের মধ্যে সংঘাত হবে ভাব, এই সময়টার মধ্যে আর্টিকেল 4 এবং আর্টিকেল 5 এই ২ টা নিয়ে খুব আলোচনা সমালোচনা হচ্ছে। তো আজকে আমরা একটু জানার চেষ্টা করব যে হচ্ছে আর্টিকেল 4 টা আসলে কি? আর আর্টিকেল 5 টা আসলে কি? তো আর্টিকেল 5 টা হচ্ছে আমরা আগে দেখি, তারপর আর্টিকেল 4 টা দেখব। ওকে? আর্টিকেল 5 টা হচ্ছে মূলত ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা নীতির একটা মূল ভিত্তি। অর্থাৎ এই আর্টিকেল 5 অনুযায়ী ন্যাটো কোনো একটি সদস্য রাষ্ট্রের উপরে, অর্থাৎ ন্যাটোর যে সদস্য রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলোর মধ্যে কোনো একটি কোনো একটি সবগুলোই তো আছে অবশ্যই, তাদের মধ্যে যেকোনো একটিতেও যদি আক্রমণ হয় অন্য দেশের দ্বারা বা ন্যাটোর বাইরের কোনো দেশের দ্বারা, তাহলে সেই হামলাটা ওই ন্যাটো ভিত্তিক প্রত্যেকটা দেশের উপরে হামলা হয়েছে বলে ন্যাটো সদস্যভুক্ত দেশরা এটা বিশ্বাস করবেন, এটা মেনে নিবেন, এবং তার প্রেক্ষিতে যে হামলা করেছেন সেই দেশে আবার পাল্টা হামলা করবেন। এটা হচ্ছে মূলত ন্যাটো 5 এর যে মেইন পয়েন্ট সেটা। আর আর্টিকেল 4 টা হচ্ছে এই যে হামলা হওয়ার যে একটা আশঙ্কা, হামলা হলে হচ্ছে আর্টিকেল 5 তখন হয়তো সম্মিলিতভাবে হামলা করবে। কিন্তু হামলা হওয়ার আগ মুহূর্তে যদি হামলার কোনো পরিবেশ তৈরি হয়, তাহলে ওই মোমেন্টে বা ওই মুহূর্তে বা ওই সিচুয়েশনে আসলে কি করা যায়, মানে ন্যাটো আসলে কোন সিদ্ধান্ত নিলে এটাকে মোকাবেলা করা সম্ভব, হ্যাঁ? এইরকম কিছু সিদ্ধান্তের জন্যে ন্যাটোর যে সদস্যভুক্ত দেশগুলো অর্থাৎ ২৬ টা দেশ আছে, এই ২৬ টা দেশ একত্রে বসে আলোচনা করবে যে এই পরিস্থিতিতে আসলে আমাদের কি করা সম্ভব। অর্থাৎ কি করলে এই পরিস্থিতিটাকে সামাল দেওয়া যাবে। তো এই আর্টিকেল 4 এবং আর্টিকেল 5 এর কথা এই ২ টা কি রাশিয়া জানে না? অবশ্যই জানে। আর এখানে দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে রাশিয়ার যখন ড্রোনটা ন্যাটোর সদস্যভুক্ত দেশের আকাশসীমা লঙ্ঘন করছে, ওই সময় রাশিয়া দাবি করছে যে এটা ইউক্রেনের উপরে যখন হামলা চলতেছিল তখন ভুলবশত এটা আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বর্ডারের ওপাশে চলে গেছে। কিন্তু এখানে বিষয় হচ্ছে রাশিয়া তো ভাই কোনো ছোট কোনো দেশ না, তাই না? বা সামরিক শক্তির দিক থেকে বা প্রযুক্তির দিক থেকে অবশ্যই দুর্বল কোনো দেশ না। তো হ্যাঁ, প্রযুক্তি বা হচ্ছে যন্ত্র বা যাই হোক না কেন, ড্রোন তো একটা যন্ত্র, তাই না? যন্ত্র কোনো না কোনো উপায়ে সামান্য ভুল করতে পারে। কিন্তু অন্ততপক্ষে যে হচ্ছে রাশিয়ার এই ড্রোনগুলো আসলে এই মোমেন্টে বা এই সিচুয়েশনে রাশিয়ার ড্রোনগুলো যে হচ্ছে ভুলবশত চলে গেছে, এটা কিন্তু আসলে বিশ্বাস করা যায় না। তাহলে প্রশ্ন আসে যে তাহলে ড্রোনগুলো কেন গেল, তাই না? দেখুন, রাশিয়ার যে ড্রোনগুলো ওই পাশে গিয়েছে, এটা হতে পারে, আমরা তো আসলে এখনো কোনো কিছু অফিসিয়ালি আমরা জানি না। তবে ধারণা করা হচ্ছে, অনেকে ধারণা করছে যে হচ্ছে হতে পারে যে রাশিয়ার যে ড্রোনগুলো, এই ড্রোনগুলো মূলত হচ্ছে আ ন্যাটো সদস্যভুক্ত দেশ অর্থাৎ ১ম এ পোল্যান্ডের কথা বলি। পোল্যান্ডের আ আকাশসীমার মধ্যে ইচ্ছা করে পাঠিয়েছে মূলত পুতিন টেস্ট করতে চায় যে ন্যাটোভুক্ত যে দেশগুলো আছে তাদের পরিস্থিতি আসলে এখন কেমন? তাদের মেন্টালিটি আসলে এই মুহূর্তে কোন অবস্থায় আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে মানে আ তারা আসলে কতটুকু প্রস্তুত আছে। এই যে প্রস্তুতি, এই যে টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য কিন্তু আ হচ্ছে রাশিয়া
ড্রোন পাঠিয়েছিল হচ্ছে পোল্যান্ডের আকাশসীমায়। এখন আমি ধরে নিলাম, ওকে ফাইন, ধরে নিলাম হচ্ছে প্রথমটা ভুলবশত গিয়েছে, ঠিক আছে। তাহলে দ্বিতীয় যে ড্রোন, মানে দ্বিতীয় যে দেশে আর কি, অর্থাৎ হচ্ছে রোমানিয়ার আকাশসীমায় যে ড্রোনগুলো প্রবেশ করেছে, এটাও কি ভুল? মানে নরমালি প্রথমটা ঠিক আছে, প্রযুক্তি ভুল করে প্রথমটা ভুল হিসেবে ধরে নিলাম, কিন্তু দ্বিতীয়টা কি আসলেই ভুল বলে মনে হয়? আমার কাছে অন্ততপক্ষে মনে হয় না। অর্থাৎ রাশিয়া হয়তো সামনের দিনে কোনো একটা বড় প্রস্তুতি নিতে যাচ্ছে। প্রস্তুতি নেওয়ার আগে জাস্ট টেস্ট করতেছে যে ওই দিক থেকে আমার কি রিঅ্যাকশনটা আসে। আমার ওই রিঅ্যাকশনটা দেখার দরকার। অর্থাৎ হ্যাঁ, রাশিয়া মূলত এই টেস্টটা করেছে। পরবর্তীতে যা কিছু প্রয়োজন সেটা পরবর্তীতে আমরা দেখতে পারবো বা বুঝতে পারবো, যদি ভবিষ্যতে এমন কোনো কিছু হয়। তবে বর্তমানে এই যাবতীয় যত পরিস্থিতি আন্তর্জাতিক, এটা কিন্তু আসলে অনেক বেশি ভয়াবহ। এটা একেবারে সত্যি কথা। আপনারা যারা নিউজ দেখেন রেগুলার বা হচ্ছে এগুলার খোঁজখবর রাখেন, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এছাড়া আহ, এখন বর্তমানে হচ্ছে যুদ্ধ অবস্থা, ঠিক আছে, মানে যুদ্ধ হবে হবে ভাব, এমন কয়েকটি দেশ আসলে মুখোমুখি আছে। যেমন হচ্ছে ভেনেজুয়েলা, আমেরিকা, তাদের মধ্যে অনেক বেশি উত্তেজনা চলতেছে। এদিকে হচ্ছে রাশিয়া ভার্সেস ন্যাটো, ওইদিকে হচ্ছে আবার ইসরায়েল ভার্সেস হচ্ছে এদিকে হামাস। অর্থাৎ হামাস বলতে এক প্রকার আমি ওটাকে ধরতে পারি যে হচ্ছে মধ্যপ্রাচ্যের যে সংঘাতটা, ঠিক আছে, সেটা কিন্তু একেবারেই আহ মানে ওটা তো চলতেছেই, তারপরেও মানে মেইন যে একটা আহ সমানে জড়িয়ে পড়া, ঠিক আছে, এইটা এখনো পর্যন্ত হয়নি। হতে পারে যে অদূর ভবিষ্যতে এটা শুরু হতে পারে। আর বিশেষ করে হামাস কেন হচ্ছে ইসরায়েলের উপরে এই রিসেন্টলি কয়েকদিন ধরে আক্রমণটা বাড়িয়েছে, এবং ইসরায়েল কেন হামাস নেতাদের বিভিন্ন দেশের মধ্যে গিয়ে তাদেরকে হত্যা করার জন্য হামলা চালাচ্ছে, এটারও কারণ আছে। এটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। এটার পেছনে আমি ছোট্ট একটা ক্লু দিয়ে দিই। হতে পারে যে এমন কিছু, যে হচ্ছে রেড হ্যাপার বা লাল গাভী, যেটা বিসর্জন দেওয়ার কথা ছিল, যেটা পুড়িয়ে ছাই করে সেই ছাই গায়ে মেখে হচ্ছে ইহুদিরা নিজেদেরকে পরিশুদ্ধ করবে। তো হ্যাঁ, এই ধরনের কোনো একটা আহ থাকতে পারে, হয়তোবা রেড হ্যাপার পুড়িয়ে ফেলেছে। তো যাই হোক, আমরা পরবর্তী ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।